নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় এই মুহূর্তে ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই যেটা দেখাবো, কলকাতায় বেআইনি পার্কিং। সেই বেআইনি পার্কিং দিয়ে আমরাই দেখাচ্ছি বারবার বেআইনি পার্কিং। সেই বেআইনি পার্কিং দেখানোর পরে কার্জন পার্কে ধর্মতলায় বেআইনি পার্কিং এ ফিরে এলো মেশিন। তবে এখনই তোলাবাজি বন্ধ হচ্ছে না, মান্থলি পার্কিং এ ভয়াবহ তোলাবাজি। দেখুন, খাস ধর্মতলায় বেআইনি পার্কিং, বৈধ সংস্থার অবৈধ কাজ। নিউজ 18 বাংলা এর পর্দা ফাঁস করতেই টনক নড়েছে পার্কিং এর বরাত পাওয়া বেসরকারি সংস্থা একে জেমসের। মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোন রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না। বৈধ লাইসেন্স নিয়েই অবৈধ পার্কিং, সেটাও আবার ধর্মতলার মতো জায়গায়। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে বেআইনি কারবার। পুরসভার নিয়ম অনুযায়ী পার্কিং ফি নিয়ে মেশিন থেকে বিল দিতে হয়, কিন্তু মেশিন থেকে বিল তো দূরস্থ, এখানে কোনো বিলই দেওয়া হচ্ছিল না। কেন মেশিন নেই এ প্রশ্নে অদ্ভুত সাফাই দেন পার্কিং সংস্থার মালিক। তিনি দাবি করেন এক কর্মী বিল কাটার মেশিন নিয়ে গ্রামে চলে গিয়েছেন, তার কোনো খোঁজ নেই, তাই পার্কিং এর বিলও দেওয়া যাচ্ছে না। নিউজ 18 বাংলা কিন্তু এই কর্মীকে গ্রামে নয়, ধর্মতলার কাছেই খুঁজে পেয়েছে। তিনি এখন অন্য সংস্থার হয়ে গণেশচন্দ্র এভিনিউয়ে পার্কিং সামলাচ্ছেন। শুক্রবারে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে রাতারাতি বদলালো ছবি। শনিবার পার্কিং ফিয়ে বিল দেওয়া হয়েছে মেশিন থেকে। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে, এখন মেশিনে কাজ করছে। পার্কিং এর রেট চার্জ ছিল, কিন্তু এমন জায়গায় ছিল যা দেখাই যেত না। খবরের জেরে এদিন নতুন ভাবে রেট চার্জ ঝোলানো হয়। হ্যাঁ, পিঙ্ক স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। কিভাবে রাতারাতি মেশিনে বিল দেওয়া চালু হলো, এ বিষয়ে এদিনও সংস্থার ছেড়ে যাওয়া কর্মীর ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করে গেলেন পার্কিং এর বরাত পাওয়া সংস্থার মালিক। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল। আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে। আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো, আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। রোজকার পার্কিং এর জন্য মেশিন এলো, বিলও দেওয়া শুরু হলো, কিন্তু বেনিয়ম কি পুরোপুরি বন্ধ হলো? অনেকে প্রতিদিনই এখানে গাড়ি রাখেন, এর জন্য মাসিক ভাড়া নাকি 4000 টাকা, কিন্তু এক্ষেত্রে কোনো বিলই নাকি দেওয়া হয় না। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবো আমি ক্যাশ দিয়ে দিই, যেরকম হয় মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না না, রসিদের কোনো ইয়ে নেই। মেয়র কিন্তু জানিয়েছেন এভাবে কোনো সংস্থা মান্থলি পার্কিং ফি নিতেই পারে না। মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারেন। সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই। তাহলে ধর্মতলায় কিভাবে মান্থলি পার্কিং ফি নেওয়া হচ্ছে? মান্থলি বলতে গেলে তো নেই স্যার, ওটা যে 10 টাকা করে যতক্ষণ থাকে রাত্রি অবধি, ওটা জোড়ে একসঙ্গে ওরা পয়সা দেয়। মান্থলি বলে কোনো যুক্ত থাকে না স্যার আমাদের। 10 টাকা করে যদি ধরুন আপনার 10 ঘন্টা হচ্ছে 100 টাকা, আবার 15 ঘন্টা হলে 150 টাকা, ওটা 30 দিন থাকলে 4500 টাকা, মাঝখানে 4 দিন ছুটি হচ্ছে, সেই হিসাবে যোগ করে টাকা দেয়। তো বিল কি করে দিব স্যার? আমাদের তো মান্থলি ওরকম হবে না, আমাদেরকে মান্থলি কর্পোরেশনের কোনো নিয়মই নেই। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাবো। দেখুন, এটা একটা স্কুল। এই স্কুলেই দেখুন ছবি দেখাবো, এখানে জামা কাপড় মেলা, সবকিছু মেলা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু স্কুল, কারণ 2 বছর পেরিয়ে গেছে, 3 বছরে পা দিয়েছে রতনবাবু ঘাটে, কাশীপুরের রতনবাবু ঘাটে এই বেশ কয়েকটি পরিবার, তারা তাদের বাড়িতে ধস নেমেছিল, আর তার জন্য বাংলার বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তাদেরকে স্কুলে রাখা হয়েছিল আপাতত, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ি মেলেনি। 2022-এ জুন মাসে রতনবাবুর ঘাটে ধস নামে। টক টু মেয়ারে ফোন করে তাদের অসহায়তা তুলে ধরে 6 পরিবার, তারপরেই তৎপরতা।
কিন্তু সমাধান কবে, যারা আছেন তারা কি বলছেন দেখুন। গত 3 বছর ধরে আমরা স্কুলে রয়েছি, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় গিয়ে প্রচুর চিঠিপত্র জমা দিয়েছিলাম, কোনো সুরাহা পাচ্ছিলাম না। সেই জন্যই আমাদের যে সম্প্রতি টক টু মেয়রের যে অনুষ্ঠান, সেখানে কিছুটা বাধ্য হয়েই আমরা ফোন করেছিলাম যে স্যার আমরা আর পাচ্ছি না। একদিন দুদিন আমাদের ধরুন এখান দিয়ে স্থানীয়ভাবে সরানো হয়েছিল যে কিছুদিনের মধ্যে আমাদের পুনর্নির্মাণ হয়ে যাবে বাড়ির, কিন্তু আমরা আজকে রানিং 3 বছরে পড়লাম, আমাদের কোনো ব্যবস্থা হয়নি। আমাদের ঘর দুয়ার করে দিই, অনেক দিনই তো হলো, 3 বছর ধরে তো আমরা স্কুলে রয়েছি। আমরা তো চাই যে আমাদের কিছু করে দিক, একটু ঘর দুয়ার করে দিই। সমস্যা হচ্ছে স্কুল চলে, বাচ্চারা সব আসে, আমাদের তো অসুবিধা হবে, কল জল পায়খানা বাথরুম সবেরই অসুবিধে। ভেঙে পড়বে, আমরা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছি, খালি দোকানের জন্য আমি কোথাও যেতে পারছি না। আমরা আছি 50-60 বছর হয়ে গেছে, ভাঙনটা তো বছরের বেশি হয়ে গেছে। বলছে খালি করে দেবো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। জল ভালো মনে হয় যেন এই ডুবে যাবে হয়। ভয় তো লাগে, জলটা ওঠে তো, তখন গঙ্গার জল বাড়ে তো, জল বাড়লেই তো আবার চলে যাই, স্কুলে চলে যাই ঘরে তালা দিয়ে, জল উঠে যায় তো, বর্ষাকাল এলেই আছে। 1 নম্বর বড় চেয়ারম্যান তিনি কি বলছেন দেখি। মূলত আমাদের ওখানে জায়গার ভীষণ অভাব। এই 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড ঘন বসতি জায়গা, ফাঁকা জায়গা বলতে গেলে নেই। এটা স্কুলে আমরা ওদের রিহ্যাবিলিট করেছি, তো সেখানেও আমাদের একটা দায়িত্ব হয় স্কুল যাতে সঠিকভাবে চলে এবং তাদেরকেও রিহ্যাবিলিট সেন্টার দিতে হবে। ইতিমধ্যে আমাদের ওখানে নতুন যে জায়গাটা আমরা খুঁজে পেয়েছি, একটা পুরনো বস্তি আছে, সেই বস্তিটা আমরা বাংলার বাড়ি করব, সেই প্রজেক্ট অলরেডি ডিপিআরে চলে গেছে। ডিপিআর হয়ে ফাইনাল মাঝে ভোট টোট এই সমস্ত প্রসেসে তো সব জিনিসে বিলম্বিত হয়েছে। যে মুহূর্তে বাড়ি তৈরি হবে সেই মুহূর্তে তাদেরকে যত তাড়াতাড়ি পারবো ফিরিয়ে আনার ব্যাপারটা। যে 6টি পরিবারের জন্য আমরা এই খবরটি দেখালাম, তাদের জন্য দেখাই, দ্রুত আপনাদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কয়েক মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পে আপনারা বাড়ি পেয়ে যাবেন। দেখুন কি বললেন মেয়র। তরুণদাকে তারপরে ডেকেছিলাম, ওখানে একটা জায়গা পেয়েছি, আমরা এখানে একটা বাংলার বাড়ি করব, অলরেডি প্রপোজাল গভর্নমেন্টে পাঠিয়েছি। আবার আমি যদি ওনাকে বলি যে এসে পাটুলিতে বা ঠাকুরপুকুরে চলে আসেন, ওনারা যাবেন, কাছাকাছি থাকবে, সেখানে জমিটা পেতে আমাদের অনেকটা সময় গেছে, এবার জমিটা পেয়েছি। এবার দেখাবো বেআইনি অবৈধ কাজ, লুকিয়ে পুকুর ভরাট। উত্তর 24 পরগনার বারাসাতে পাঁচিল দিয়ে পুকুর ভরাট চলছে এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর অভিযোগ দায়ের করেছে, যদিও জমির কেয়ারটেকার তিনি মানতে নারাজ। তিনি বলছেন না না এসব কিছু হচ্ছে না। আবার এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই যে ফাঁকা জমি দেখছেন, কয়েকদিন আগে এটাই ছিল বড় একটা পুকুর, সেটাই ভরাট হয়ে গেছে বলে অভিযোগ। উত্তর 24 পরগনার বারাসাত থানায় পুকুর ভরাটের অভিযোগ দায়ের করেছে ভূমি দপ্তর। অভিযোগ, বারাসাতের বিষ্ণুপুরে 4 বিঘার পুকুর ভরাট হয়েছে, চারপাশে পাঁচিল তুলে পুকুরে মাটি ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আসরে নামে ভূমি দপ্তর। শনিবার ঘটনাস্থল ঘুরে দেখেন বারাসাতের বিএলআরও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। তারপর পুকুর ভরাটের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এটা একটা পুকুর ছিল, প্রচলিত পুকুর ছিল, কিন্তু এরা ভেতরের মাটি নিয়েই এরা এটাকে বুঝিয়ে দিয়েছে। আমরা তদন্ত করে দেখলাম এটা একটা বালাজি ইনফার নামে আছে, হ্যাঁ, এবং মালিক বোধহয় কলকাতায় থাকে। আর এখানটায় যেটা হলো জহুর আলী নামে একজন আছে যে দেখভাল করে, তারই তত্ত্বাবধানে বুঝিয়েছে বলে যেটা এখানে উঠে এলো। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করব থানাতে, আমরা এটা একটা এফআইআর লজ হবে এবং এর বিরুদ্ধে যেরকম যথাবিহিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি বলছি এটা কোনো অভিযোগ না, এটা পুকুর ভরাটও না, এটা সুটির খাল কাটা হয়েছিল, সেই মাটিটা ওখানে একটা নিচু জায়গা ছিল, রেকর্ডেও কোনো পুকুর নেই, আপনারা কাগজপত্র দেখে নেবেন। কতটা জমি আছে ভিতরে? এটা 11.5 বিঘা আছে। কার জমি, মালিক কে? সব কলকাতাতে বাড়ি ওনার, 4টে মালিক আছে। 4জন মালিক? 4জন, আমি দেখভাল করি। বারাসাত পৌরসভার এলাকায় 35টা ওয়ার্ডের মধ্যে 29টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আছি। সুতরাং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এদের কাছে অশনি সংকেত পৌঁছে গেছে যে আগামী 2026-এ এই দলটা আর ক্ষমতায় থাকবে না। সুতরাং যতটুকু পারি লুটে পুটে খাই। তৃণমূল বিজেপির কোনো ব্যাপারই না, এটা প্রশাসনিকভাবে আমি চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার আমরা ডিউটি করে
এটা বন্ধ করেছি এবং তারপর থেকে ওটা দেখা যায়নি, এখনও দেখা পাওয়া যায়নি। অনেকবার দেখা করতে হয়েছি, কারণ জমির মালিক এখানে থাকে না এবং লাস্ট আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি ওটা তালা মারা থাকবে, করতে দেওয়া হবে না। বারাসত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আবার আপনাদের সমস্যার খবর দেখাবো। হিঙ্গলগঞ্জের কুমিরমারিতে একেবারে ভয়ঙ্কর অবস্থা। যেটি 6 বছর ধরে একেবারে ভগ্নপ্রায়, ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। আজকে ওখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখালেন জেটির দাবিতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পাশ দিয়ে বয়ে গেছে ডাসা নদী। এই নদীর ওপারে সন্দেশখালী। এই নদী পেরিয়েই রোজ কয়েক হাজার লোকের যাতায়াত। এখানকার গুরুত্বপূর্ণ কুমিরমারি ফেরিঘাটে জেটি নেই। স্থানীয়দের অভিযোগ, প্রায় 6 বছর আগে জেটি ভেঙে গেছে। তারপর থেকে ঝুঁকি নিয়েই চলছে খেয়া পারাপার। ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমাদের বাইক তুলতে, সাইকেল তুলতে, বাচ্চা কাচ্চা তুলতে এইসব অসুবিধা হয়, আমরা উঠতে পারি না। পারাপারের সমস্যা, যাতায়াতের সমস্যা আছে, ঘাট নেই, বোট ধরার সমস্যা, আমাদের ওঠার সমস্যা, ঘাট ভালো না হলে কি করে হবে। স্কুল, কলেজ থেকে হাসপাতাল, নানা গুরুত্বপূর্ণ কাজে সন্দেশখালীর বাসিন্দাদের হিঙ্গলগঞ্জ আসতে হয় নদী পেরিয়ে, ঝুঁকি নিয়ে। জেটি না থাকায় নদীর পাড়েই নোঙর করে নৌকো। অভিযোগ, নৌকোয় ওঠানামা করতে গিয়ে মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। অবিলম্বে জেটি সরানোর দাবিতে পথে স্থানীয়রা। শনিবার কুমিরমারি ফেরিঘাটের সামনে চলে বিক্ষোভ। স্কুলের পারাপারের সমস্যা আছে, রোগী অসুস্থ মানুষ থাকলে মানে অসুবিধা হয় ঘাটের কারণে, বিশেষ করে জেটি ঘাটটার কারণে। এতটাই খারাপ, আজকের 5-7 বছর ধরে হয়ে গেছে জেটি ঘাট ওইভাবে পড়েই আছে। বিক্ষোভ আমরা চালিয়ে যাবো, আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবো। গ্রামবাসীদের অভিযোগ, জেটি না থাকায় ভোগান্তি চরমে উঠেছে। জেটি সারানোর দাবিতে বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। জেটি ঘাটের দাবিতে আমরা বেশ কয়েকবার সুপারের সিটি বা ফোন করে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যাতে অবিলম্বে জেটি তৈরি হয় তার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।